রাজ্যটির নাম ছিল উদয়গড়। এই রাজ্যের একমাত্র রাজকুমার ছিল খুবই দুঃখী। অনেক বড় ক্ষমতাশালী রাজ্যের রাজকুমার হওয়ার পরেও সে শান্তিতে ছিল না। তার বাবা মা সবসময় রাজকাজ পরিচালনা করতেই ব্যস্ত থাকত। দাসী, তুমি আমাকে বাইরে ঘুরতে নিয়ে যাও। এই রাজপ্রাসাদের ভেতরে আমার দম বন্ধ হয়ে আসে। ক্ষমা করবেন রাজকুমার, আপনাকে বাইরে নিয়ে যাওয়ার অনুমতি নেই। আমার সোনা ছেলে, কোথায় তুমি? মন খারাপ করে এখানে বসে আছো কেন বাবা? চলো, তোমাকে নিয়ে আমি বাগানে ঘুরতে যাই। চলো চলো। আমি আপনার সাথে কোথাও যাব না বাবা, আমার মন ভালো নেই। কেন বাবা, মন ভালো নেই কেন? এই দেখো, তোমার বাবা তোমার সাথে দেখা করতে এসেছে। আমার মাঝে মাঝে মনে হয় রাজকুমার না হয়ে সাধারণ একটা রাখাল বালক হলে আমার খুব ভালো হতো। তাহলে আমি আমার বাবা মাকে সবসময় কাছে পেতাম। বোকা ছেলে, রাজকুমার হওয়ার কারণেই তো তুমি কত সুযোগ সুবিধা পাচ্ছ। দেখতেই তো পাচ্ছ, তুমি যা চাও আমি তোমাকে তাই দিচ্ছি। দামি জামা কাপড় আর ভালো ভালো খাবার। এগুলো তুমি কোথায় পেতে বলো তো? তোমাদের কাছে এসব কিছুই চাই না আমি। দয়া করে এবার আমাকে একটু বাইরে যাওয়ার অনুমতি দাও। আমার এখানে দম বন্ধ হয়ে আসছে। এখন তো তোমার বাইরে যাওয়া যাবে না। বাইরে ডাকাত দলেরা ঘুরে বেড়াচ্ছে। একবার দেখলে তোমাকে ধরে নিয়ে যাবে। ঠিক আছে বাবা, আমি তাহলে আর বাইরে যাব না। কিন্তু বাগানে আমি ঘুরে বেড়াতে চাই। দয়া করে এটুকু অনুমতি দাও আমাকে। রাজকুমারকে নিয়ে বাইরে যাও দাসী, সন্ধ্যার আগেই ফিরে আসবে। আর আমার রাজকুমারের দিকে খেয়াল রেখো, কেউ যেন ওর কোনো ক্ষতি করতে না পারে। এরপর রাজকুমার হাঁটতে হাঁটতে প্রাসাদের প্রধান ফটকের সামনে দাঁড়ালো। সে দেখতে পেল ফটকে কোনো রক্ষী পাহারাদার নেই। আর তাই সে একটু বুদ্ধি খাটিয়ে দাসীকে বলল, দাসী, ও দাসী, পিপাসায় আমার বুকের ছাতিটা একেবারে ফেটে যাচ্ছে। যাও, আমার জন্য প্রাসাদের ভেতর থেকে শরবত বানিয়ে নিয়ে এসো। যাও যাও যাও। ঠিক আছে রাজকুমার, আপনি এখানেই অপেক্ষা করুন। আমি আপনার জন্য শরবতের ব্যবস্থা করছি। কিন্তু সাবধান, ওই প্রধান ফটক দিয়ে ভুলেও বাইরে যাবেন না। তাহলে কিন্তু আপনি ডাকাতের কবলে পড়বেন। দাসী প্রাসাদের ভেতরে যাওয়ার সাথে সাথে রাজকুমার এক লাফে রাজপ্রাসাদের বাইরে বের হয়ে গেল। সে দেখতে পেল সামনে বড় ঘন জঙ্গল। যাক, বাঁচা গেল। কোনোভাবে রাজপ্রাসাদের বাইরে বের হয়েছি। এবার আমি আর রাজপ্রাসাদে যাব না। আমি আমার মনের মতন করে পুরো রাজ্যে ঘুরে বেড়াতে চাই আমি। এরপর রাজকুমার আস্তে আস্তে রাজ্যের ভেতরে হাঁটতে শুরু করল। একটা গাছের নিচে বসে একটা রাখাল বালক অদ্ভুত সুন্দর সুরে বাঁশি বাজাচ্ছে। আহ, কি মায়াবী বাঁশির সুর! এরকম সুন্দর সুর আমি আমার জীবনে কখনো শুনিনি। রাজপ্রাসাদের মধ্যে থাকতে থাকতে আমি কত কিছুই অনুভব করতে পারিনি। আমাকে ক্ষমা করবেন রাজকুমার, আমি আপনাকে ঠিক দেখতে পাইনি তো। আরে বাবা, আমাকে এত সম্মান দেখাতে হবে না। আমি ঠিক তোমারই বয়সী। তুমি আমাকে বন্ধু বলে ভাবতে পারো। তোমার বাঁশি শুনে আমি থমকে গেছি। এত চমৎকার সুর আমি কখনো শুনতে পারিনি। এই যে বাঁশিটা দেখতে পাচ্ছেন না, এটা কোনো সাধারণ বাঁশি নয়। এটা হলো একটা জাদুর বাঁশি।
তোমার গল্পটা আমার ঠিক বিশ্বাস হচ্ছে না। জাদুর বাঁশি বলতে পৃথিবীতে আবার কিছু আছে নাকি? এই তো, আপনি আমার কথা বিশ্বাস করছেন না। জাদুর বাঁশিও পৃথিবীতে আছে। তবে হ্যাঁ, আমি বাঁশিটা অন্যরকমভাবে পেয়েছি। আমি আপনাকে গল্পটা খুলে বলছি। আমি যখন জন্ম নিলাম তখন আমার একটা পা জন্মঘোড়া ছিল। আমার বাবা মা সারাক্ষণ আমাকে নিয়ে চিন্তা করত। হে ঈশ্বর, তুমি আমার এটা কোন পাপের শাস্তি দিলা? শেষ পর্যন্ত কিনা আমার ঘরে একটা খোরা পোলা হইল। এই পোলা তো ভবিষ্যতে কোনো কাজই করবার পারবো না। এখন আমরা কি করব বলো তো? এই ছেলেটাকে নিয়ে আমরা কোথায় যাব? এই সব কিছু হইছে তোর লাইগা। তরে বিয়া কইরা আমার জীবনটা এক্কেবারে শেষ হইয়া গেছে। যা, তুই এখনই আমার পোলারে নিয়া আমার বাড়ি থেকে বাইর হইয়া যা, বাইর হইয়া যা। এসব কি বলছেন আপনি? আমি আমার ছেলেটাকে নিয়ে কোথায় যাব? ও পঙ্গু হয়ে জন্ম নিয়েছে, এটা তো আমার দোষ নয়। তুই কই যাবি আমি কিচ্ছু জানি না, শুধু এইটুকু কমু, এই পোলাডারে এইখান থেকে নিয়ে তুই চইলা যা। এরপর কমলা সেই রাখাল বালকটিকে নিয়ে বনে জঙ্গলে ঘুরে বেড়াতে লাগলো। কিছুক্ষণ পর সে দেখল একটা সাধু গাছের নিচে বসে আছে। দয়া করে, দয়া করে আমাকে সাহায্য করুন। আমার মতো অভাগী এই পৃথিবীতে আর দুটো নেই। কি রে, তোর আবার কি হলো? তোর কোলে এত ফুটফুটে একটা সন্তান, এর পরেও তোর মনে কেন এত দুঃখ রে? বল, কেন এত দুঃখ? সৃষ্টিকর্তা আমাকে একটা ফুটফুটে ছেলে সন্তান দিয়েছে, কিন্তু ও জন্মখোড়া। ও ঠিক মতো হাঁটতে পারে না। আপনি কিছু একটা করুন সাধু বাবা। সৃষ্টিকর্তা ওকে যা দিয়েছে তা তো আমি আর পাল্টাতে পারবো না। তবে হ্যাঁ, আমি ওকে একটা কিছু উপহার দিতে পারি, যার মাধ্যমে ও সহজেই জীবনে এগিয়ে যেতে পারবে। উপহার? কিসের উপহারের কথা বলছেন বাবা? আমি তো আপনার কথা কিছুই বুঝতে পারছি না। এটা একটা জাদুকরি বাঁশি। এই জাদুর বাঁশি দিয়ে ও পৃথিবীর সব কিছুকেই নিয়ন্ত্রণ করতে পারবে। ও মানুষকে খুশি করতে পারবে। এই জাদুর বাঁশি দিয়েই ওর জীবনের সব সমস্যার সমাধান করতে পারবে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনার এই দয়ার কথা আমরা কোনো দিন ভুলব না। এরপর সেই কমলা তার ছোট্ট ছেলেটিকে নিয়ে জঙ্গলে একটা কুঁড়ে ঘর বানালো, আর সেখানেই বসবাস শুরু করলো। ধীরে ধীরে সে ছোট্ট ছেলেটি বড় হয়ে উঠল। এখন তার 15 বছর বয়স। নে বাবা, আজ তোর 15 বছর পূর্ণ হলো, আর আজকের দিনে আমি এই দামি উপহারটা তোকে দিতে চাই। দামি উপহার? কোন দামি উপহারের কথা বলছো তুমি মা? এটা একটা জাদুর বাঁশি। তুই যখন ছোট্ট ছিলি, তোর বাবা আমাদের বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছিল। তখন এক সাধু বাবা এটা আমাকে উপহার দেয়। এই নে, এই বাঁশি দিয়ে তুই অনেক কিছুই করতে পারবি। রাখাল বালক যখনই বাঁশিতে ফু দিল, সাথে সাথে অনেকগুলো ভেড়া এসে কমলার বাড়ির উঠোনে জড়ো হলো।
বাবা, দেখলি তো বাঁশির কেরামতি। বাঁশিতে ফু দেওয়ার সাথে সাথেই তো দেখতে পেলাম এই বুনো ভেড়াগুলো জঙ্গল থেকে সরাসরি আমাদের বাড়ি চলে এসেছে। এবার তো সহজে এদেরকে পোষ মানাতে পারবি। মা, আমি ঠিক মতো হাঁটতে পারি না ঠিকই, কিন্তু এই ভেড়াগুলো দিয়েই আমরা আমাদের দিন খুব সুন্দরভাবে চালাতে পারবো মা। রাজকুমার, শুনতে পেলেন তো আমার কাহিনী? এটাই ছিল এই বাঁশির রহস্য। এই দেখুন, এই বাঁশির মাধ্যমে আমি কি সুন্দর করে এই ভেড়াগুলোকে নিয়ন্ত্রণ করতে পারি। এরপর রাখাল যখন বাঁশি বাজালো, ঠিক তখনই সবগুলো ভেড়া খুব সুশৃঙ্খলভাবে রাস্তা দিয়ে হাঁটতে শুরু করলো। আর এভাবে রাখাল এবং রাজকুমারের মধ্যে একটা ভালো বন্ধুত্ব তৈরি হলো। এরপর তারা মাঝে মাঝেই দেখা করতে শুরু করলো। আজ কয়েকদিন হয়ে গেল রাজকুমারের সাথে আমার দেখা হয়নি। রাজকুমারের জন্য মনটা আমার ভীষণ খারাপ লাগছে। কি ব্যাপার রাখাল, কেমন আছো তুমি? অনেক দিন হয়ে গেল তোমার সাথে দেখা হয় না। আমি তো সব সময় এই গাছের নিচে বসে অপেক্ষা করি রাজকুমার, আপনি কখন আমার সাথে দেখা করতে আসবেন। কি করে দেখা করব বলো তো? আমি রাজপ্রাসাদের বাইরে আসি, এটা আমার মা বাবা একদমই পছন্দ করে না। আর তাই তো আমাকে প্রতিদিন লুকিয়ে বের হতে হয়। আজ কদিন হলো মা আমার সাথেই ছিলেন, তাই আমি বের হতে পারিনি। একদম ঠিক কাজ করছে আপনার বাবা মা। এখন রাজ্যে যে ডাকাতের উৎপাত, অনেক বেড়ে গেছে ডাকাতের উৎপাত। আমি বলি কি রাজকুমার, আপনি বাড়ি চলে যান। আর বেশ কদিন আপনার আমার দেখা হওয়ার প্রয়োজন নেই, কেমন? রাজকুমার এবং রাখাল যখন নিজেদের মধ্যে কথা বলছিল, তখন সেখানে 4 জনের একটা ডাকাত দল এসে উপস্থিত হয়। এ তো মেঘ না চাইতেই জল। আজ কার মুখ দেখে ঘুম থেকে উঠেছিলাম? সরাসরি রাজকুমারকেই পেয়ে গেছি। কে তোমরা? এখানে কি করছো? এখান থেকে চলে যাও। আমি এই রাজ্যের রাজকুমার, আর আমার কিন্তু অনেক ক্ষমতা। এত ভয় পাবেন না রাজকুমার, আমরা আপনার কোনো ক্ষতি করব না। শুধু আপনি আমাদের সাথে আমার ডেরায় চলুন। তোমরা এখান থেকে চলে যাও, তা না হলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। একবার মহারাজ জানতে পারলে তোমাদের কিন্তু আস্ত রাখবে না। তোমরা যে রাজকুমারকে ধরে নিয়ে যেতে চাইছো, এর ফলাফল কিন্তু ভালো হবে না। এই, তোর সাহস তো কম নয়। তুই আমাকে চোখ রাঙিয়ে কথা বলছিস? এই, কে কোথায় আছিস? এই দুটোকে ভালো করে বেঁধে আমাদের সাথে নিয়ে চল। পাহাড়ের গুহায় কয়েকদিন আটকে রাখলে ওদের শিক্ষা হয়ে যাবে। ছেড়ে দাও, ছেড়ে দাও বলছি, ছেড়ে দাও, ছেড়ে দাও। এরপর ডাকাতগুলো রাজকুমার ও রাখালকে বেঁধে নিয়ে গেল তাদের অন্ধকার গুহায়। সেখানে তাদেরকে বেঁধে রাখা হলো। এই শোন, এই রাজকুমারের শরীরে যত দামি দামি গয়না আছে সব কিছু খুলে নে, আর এরপর রাজকুমারকে কুয়ায় নিক্ষেপ কর। তা না হয় বুঝলাম, কিন্তু আপনি শুধু শুধু এই গরিব রাখালটাকে এখানে ধরে নিয়ে এসেছেন কেন? এর গায়ে তো দামি জামা কাপড়ও নেই, সব ময়লা নোংরা কাপড় চোপড়। এটাকে দিয়ে কি করব বলুন তো? রাজকুমারের কাছ থেকে সব গয়নাগাটি খুলে নে, এরপর দুটোকে কুয়োর মধ্যে নিক্ষেপ কর।
সেখানে মরে পড়ে থাকলে কেউই জানতে পারবে না। তোমরা কিন্তু খুব ভুল করছো। আমার মা বাবা ইতোমধ্যে আমার খোঁজ খবর করা শুরু করে দিয়েছে। তারা জানতে পারলে তোমাদের কিন্তু ছেড়ে দেবে না। ভয় দেখাচ্ছিস নাকি? মনে রাখিস, আমাদের বড় ভাই বলতে কিছুই নেই। তোদের কথায় আমরা একটুও বিচলিত হচ্ছি না। এরপর সেই রাজকুমার এবং রাখালকে ধরে একটা অন্ধকার কুয়ার মধ্যে ফেলে দেওয়া হলো। তারা ধীরে ধীরে সেই কুয়ার ভেতরে পড়তে শুরু করলো। আস্তে আস্তে তারা দেখতে পেল তারা একটি অন্য জগতে চলে এসেছে। আমরা কোথায় চলে এলাম? চারদিকে তো ঘুটঘুটে অন্ধকার। এখানে তো কিছুই দেখা যাচ্ছে না। আপনি ভয় পাবেন না রাজকুমার, আমরা নিশ্চয়ই অন্য কোনো জগতে চলে এসেছি। আর কিছুক্ষণের মধ্যে আমরা নিশ্চয়ই বের হয়ে যাব। কিন্তু এখান থেকে কি করে বের হব? আমি তো কোনো পথই খুঁজে পাচ্ছি না। একটু অপেক্ষা করুন রাজকুমার, আমি এখনই আমার বাঁশিতে সুর তুলছি। আমার বাঁশির সুর নিশ্চয়ই কোনো একটা পথ বের করে দেবে। আহ, কি মনোমুগ্ধকর বাঁশির সুর! এই বদ্ধ কুয়ায় এত সুন্দর করে কে বাঁশি বাজাচ্ছে? কে কথা বলছে? কে তুমি? দয়া করে আমাদের সামনে এসো। আমরা তো তোমাকে দেখতে পাচ্ছি না। আমি হলাম একটা পরগাছা লতা। এই কুয়োর মধ্যেই আমার বেড়ে ওঠা, আর এর মধ্যেই আমার মৃত্যু। তা তোমরা এখানে কেন এসেছো বলো তো? একটা ভয়ঙ্কর ডাকাত দল আমাদেরকে এখানে ফেলে দিয়েছে। আমরা এখান থেকে আর কিছুতেই বের হতে পারছি না। দয়া করে আমাদেরকে সাহায্য করো। আমরা এখান থেকে বের হতে চাই, বের হতে চাই আমরা এখান থেকে। এটা একটা মায়াবী কুয়া, আর এই জগৎটা হলো একটা মায়াবী জগৎ। তোমরা এখান থেকে কিছুতেই বের হতে পারবে না। এখান থেকে বের হওয়ার জন্য প্রয়োজন একটা জাদুর আয়না। জাদুর আয়না? সে আবার কোথায় পাবো বলো তো? কিছুই তো দেখতে পাচ্ছি না। জাদুর আয়না এই কুঠুরিতে রয়েছে। একটা ভয়ঙ্কর রাক্ষসের কাছে তোমরা এই আয়না পাবে। কিছু দূর এগিয়ে গেলে দেখতে পাবে একটা পাহাড়। এই পাহাড়ের চূড়ায় সেই ভয়ঙ্কর রাক্ষস বাস করে। আমাদেরকে সাহায্য করো। ওই আয়নাটা কি করে আমরা আমাদের কাছে আনতে পারি, তার একটা বুদ্ধি দাও। তোমরা সেই রাক্ষসের কাছে গিয়ে অনুরোধ করো। এমনও তো হতে পারে তোমাদের প্রতি তার দয়া হলো। দয়া করে সে তোমাদেরকে হয়তো এখান থেকে বের করার ব্যবস্থা করলো। তোমাকে অনেক ধন্যবাদ লতা, তুমি আমাদেরকে খুব ভালো বুদ্ধি দিয়েছ। আমরা দুজন এখনই যাচ্ছি সেই রাক্ষসের সাথে দেখা করতে। এরপর রাখাল আর রাজকুমার ধীরে ধীরে সেই মায়াবী কূপের মধ্যে দিয়ে এগিয়ে যেতে শুরু করল। তারা যতই সামনের দিকে এগিয়ে গেল ততই আলোর পরিমাণ বাড়তে শুরু করল এবং তারা দেখতে পেল একটা পাহাড়। মানুষের গন্ধ পাচ্ছি। কতদিন হয়ে গেল কুয়োর মধ্যে কোনো মানুষ খুঁজে পাই না। যাক, ভালোই হলো, একটা নয় বরং দুটো মানুষ। দুটো মানুষ আমার সামনে এসেছে। এবার এদেরকে খেয়ে আমার পেটের জ্বালা মিটাবো।
দয়া করে আমাদেরকে সাহায্য করুন, আমরা মস্ত বড় বিপদে পড়েছি। আমাদেরকে এই কুয়ো থেকে বের হওয়ার ব্যবস্থা করুন। হ্যাঁ রাক্ষস মশাই, দয়া করে আমাদেরকে এখান থেকে বের করে দিন। আমরা পৃথিবীতে ফিরে যেতে চাই। তোরা বড্ড বোকা, এই কুয়ো থেকে বের হওয়া যায় না। তবে আমি খুব দয়ালু মানুষ, তোদের মধ্যে যে কোনো একজনকে আমি ছেড়ে দেব, কথা দিলাম। তা আমাকে বল, তোদের দুজনের মধ্যে এখান থেকে কে চলে যেতে চাস? রাজকুমার এখান থেকে চলে যাবে, ওর বাবা মা ওর জন্য অপেক্ষা করছে। তাছাড়া ও আমাদের রাজ্যের ভাবী রাজা, আমি ওর কোনো ক্ষতি হতে দিতে পারি না। তুমি কেন শুধু শুধু আমার জন্য নিজের জীবন দেবে বলো তো? তোমাকে আমি মরতে দেব না, আমি বরং মরে যাই। তাছাড়া আমার মা বাবা আমাকে একদম ভাবে না। আমি বেঁচে থাকলেই বা কি, আর মরে গেলেই বা কি? রাজকুমার, দয়া করে এমন কথা বলবেন না। আপনি এখান থেকে চলে যান, রাক্ষস আমাকে খেয়ে ফেলুক। শান্ত হ, কথা বলতে বলতে কানের পোকা নাড়িয়ে ফেলেছিস। শোন, এখান থেকে যে কোনো একজন বের হতে পারবি। নিজেদের মধ্যে কথা বলে সিদ্ধান্ত নে। আমি বরং কিছুক্ষণ ঘুমিয়ে আসি। ঘুম থেকে উঠেই কিন্তু যে কোনো একজনকে আমি খেয়ে ফেলব। এরপর সেই ভয়ঙ্কর রাক্ষস সেখান থেকে ঘুমোতে চলে গেল। রাখাল আর রাজকুমার নিজেদের মধ্যে কথা বলতে লাগলো। আমি তো বলেছি তুমি এখান থেকে চলে যাও। আমি এখান থেকে যাব না, আপনি এখান থেকে চলে যান। আমার কাছে জাদুর বাঁশি রয়েছে। এই জাদুর বাঁশির মাধ্যমে আমি নিশ্চয়ই কোনো না কোনো একটা ব্যবস্থা ঠিকই করতে পারবো। তোমাকে ছেড়ে আমি কখনো একা একা রাজপ্রাসাদে ফিরে যাব না। এক কাজ করি, আমি বরং বাইরে বের হয়ে আমার বাবা মাকে খবর দিই, আর এরপর তারা এসে তোমাকে উদ্ধার করবে। একদম ঠিক কথা বলেছেন রাজকুমার, আপনি এখান থেকে চলে যান। এরপর না হয় আমি এখান থেকে বের হওয়ার ব্যবস্থা করছি, কেমন? কিছুক্ষণ পর সে ভয়ঙ্কর রাক্ষস আবার সেখানে ফিরে এলো। কিরে, আমার পেট খিদেতে চোচো করছে। তোরা এখনো নিজেদের মধ্যে সিদ্ধান্ত নিতে পারলি না যে কি করবি তোরা? রাজকুমার এখান থেকে চলে যাবে, আর আপনি আমাকে খেয়ে ফেলুন। এ তো খুব ভালো কথা। রাজকুমারের থেকে তোকেই খেতে ভালো লাগবে। যা রাজকুমার, তুই এখান থেকে চলে যা। আমি তোকে জাদু মন্ত্র বলে এখান থেকে পাঠিয়ে দিচ্ছি। এরপর সে রাক্ষস তার জাদুর আয়নার মাধ্যমে একটা অদ্ভুত জাদু করল। রাজকুমার ওপরের দিকে উঠতে শুরু করল। কিছুক্ষণ পর সে দেখতে পেল সে কূপের বাইরে চলে এসেছে। এই তো বাইরে চলে এসেছি। আমার বন্ধু এখনো খুব বিপদে রয়েছে, ওকে আমার সাহায্য করতেই হবে। এদিকে রাখাল সেই কূপের মধ্যে ভয়ঙ্কর একটা ফন্দি করতে লাগল। রাক্ষস মশাই, আপনি নিশ্চয়ই খুব ক্ষুধার্ত, আর অনেক দিন ধরে ভালো মন্দ খাবার খান না। দাঁড়ান, আমি আপনাকে কিছু জ্যান্ত ভেড়ার ব্যবস্থা করছি। হে, তুই আমাকে ভেড়ার মাংস খাওয়াবি? অনেক দিন আগে একবার ভেড়ার মাংস খেয়েছিলাম, এখনো তার স্বাদ আমার মুখে লেগে আছে। রাখাল সেই বাঁশির সুর তুলল, আর সাথে সাথে সেখানে অনেকগুলো ভেড়া এসে উপস্থিত হলো। কিরে, তোর এই বাঁশির তো দারুণ ক্ষমতা। এটা বাজানোর সাথে সাথেই অনেকগুলো ভেড়া উপস্থিত হলো। হ্যাঁ রাক্ষস মশাই, এটা কোনো সাধারণ বাঁশি নয়, এটা হলো জাদুর বাঁশি। আর দেরি করবেন না, দয়া করে এবার আমাকে খেয়ে ফেলুন, খেয়ে ফেলুন আমাকে। সাথে সাথে রাখাল বালক
আর ভেড়াগুলোকে গোগ্রাসে গিলতে শুরু করল। আর কিছুক্ষণের মধ্যেই সে তৃপ্তির ঢেকুর তুলল। আহ, কি শান্তি! অনেক দিন এত ভালো মন্দ খাবার খাইনি। যাই, এবার আমি বিছানায় গিয়ে লম্বা একটা ঘুম দেই। রাখাল আর ভেড়াগুলো পেটের মধ্যে প্রবেশ করল। দেখতে পেল পেটের মধ্যে অনেকগুলো প্রাণীর হাড়গোড়। এই রাক্ষস একটা খাদক, সারাদিন শুধু খায় আর খায়। পেটের মধ্যে কত প্রাণীর হাড়গোড়! এখান থেকে আমাদের বের হতেই হবে। রাখাল তার বাঁশির মধ্যে সুর তুলতে শুরু করল, আর সাথে সাথে সেই ভেড়াগুলো প্রচণ্ড জোরে জোরে নাচতে শুরু করল। সবাই যখন সেই পেটের মধ্যে নাচছিল, তখনই সেই রাক্ষস পাগলের মতো কাঁদতে শুরু করল। মরে গেলাম, মরে গেলাম গো, মরে গেলাম। আমার পেটের মধ্যে এমন করছে কেন? মরে গেলাম, মরে গেলাম। না না না, এই বদমাস রাখাল আর ভেড়াগুলোকে আর পেটের মধ্যে রাখা যাবে না। আমি এদেরকে এখনই বের করে দেবার ব্যবস্থা করছি। এরপর সে রাক্ষস রাখাল ও ভেড়াগুলোকে সাথে সাথে পেট থেকে বের করে দিল। তুই তো বড্ড দুষ্টু রে। আমার পেটে গিয়ে এমন তাণ্ডব নৃত্য কেন করলি বলতো? আর একটু হলেই আমার পেট ফেটে যেত। বোকা রাক্ষস, এখনই আমাদেরকে এখান থেকে বের করার ব্যবস্থা করো। তা না হলে এমন বাঁশি বাজাবো পুরো কুয়ো তোমার মাথার ওপরে ভেঙে পড়বে। এই না 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 না, এই কাজ করিস না। আমি তোকে আর তোর ভেড়াগুলোকে এখনই এই কূপ থেকে বের করে দিচ্ছি, কিন্তু খবরদার, আর কোনোদিন এই কূপের মধ্যে যেন তোকে না দেখি। এরপর সেই রাক্ষস একটা অদ্ভুত জাদু করল, এবং মুহূর্তেই রাখাল বালক এবং তার ভেড়াগুলো সেই কুয়ো থেকে অদৃশ্য হয়ে গেল। কিছুক্ষণ পরে তারা দেখতে পেল তারা কুয়োর ওপরে রয়েছে। এই যে রাজকুমার, দেখো আমরা চলে এসেছি। আমাদের আর কোনো বিপদ নেই। বিপদের দিনে তুমি আমাকে সাহায্য করেছ, আমার জীবন বাঁচিয়েছ। আজ থেকে তুমি আমার বন্ধু। কিন্তু এত কিছু তুমি কি করে করলে বলো তো? আমি কিছুই করিনি রাজকুমার, যা করেছে সব কিছুই করেছে এই জাদুর বাঁশি। এই জাদুর বাঁশির সুর, সেই আমাকে এই কুয়ো থেকে বের করে এনেছে। না হলে এই অন্ধকার কূপে আমার মৃত্যু হতো। তো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি গল্পটা তোমাদের খুব ভালো লেগেছে। এখন বলো তো, যদি তোমার কাছেও এমন একটা জাদুর বাঁশি থাকতো, তাহলে তুমি কি করতে? অবশ্যই তোমার উত্তরটা কমেন্ট করে জানাও।